বিধাননগরের পর এবার কলকাতা পুরসভাতেও ভাঙন। জল্পনা সত্যি করে আজই মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম এবং ফিরহাদ হাকিমের এই ইস্তফা দেওয়ার পরই পুরো বোর্ড ভেঙে দেওয়ার কাজ শুরু করলো প্রশাসন। মেয়রের ইস্তফার পরেই পুরো বোর্ড ভাঙার প্রস্তুতি শুরু হলো এবং তারপরেই প্রশ্ন উঠছে কলকাতা পুরসভাতেও কি তাহলে প্রশাসক বসতে চলেছে? ফিরহাদ হাকিম তিনি কিন্তু মালা রায়ের ঘরের দিকে যাচ্ছেন, নিজের রেজিগনেশন, সেই রেজিগনেশন লেটার হাতে নিয়ে এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি যাচ্ছেন। ববিদা এই মুহূর্তে তিনি ঢুকছেন মালা রায়ের ঘরে। চেয়ারপারসন মালা রায় তিনি যদিও নেই এই মুহূর্তে, কিন্তু তার এই যে পদত্যাগ সেটি কিন্তু তিনি সেখান থেকে রিসিভ করিয়ে নেবেন এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে জানালেন যে তার বেশ কিছু অসম্পূর্ণ কাজ রয়ে গিয়েছে। সেই অসম্পূর্ণ কাজগুলো আগামী দিনে যে বোর্ড আসবে সেই বোর্ড নিশ্চিতভাবে সেই অসম্পূর্ণ কাজ তারা সম্পূর্ণ করবে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিম তিনি তার নিজের যে পদত্যাগপত্র সেই পদত্যাগপত্র নিয়ে তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে গিয়ে নিজের পদত্যাগপত্র তিনি কিন্তু তুলে দিয়ে আসবেন। ফিরহাদ হাকিম তিনি কিন্তু বেরিয়ে আসছেন আবার, এবং এই মুহূর্তে একটা স্বাভাবিকভাবেই তার এই যে পদত্যাগ সেই পদত্যাগ নিয়ে এই মুহূর্তে একটা জল্পনা ছিলই এবং আজকে তিনি নিজেই বললেন যে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে তিনি পদত্যাগ করলেন। আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিমকে ঘিরে এই মুহূর্তে হুড়োহুড়ি এবং প্রত্যেকেই জানতে চাইছেন যে আচমকা এরকমভাবে পদত্যাগ করার পিছনে আসল কারণ কি। এবং ফিরহাদ হাকিম যেমনটা জানালেন যে তার কিন্তু যে কাজ সেই কাজ তিনি করবার চেষ্টা করছেন। আজ তিনি কিন্তু মনে করছেন যে এই চেয়ারে বসে এই চেয়ারে যারা যারা আগে বসেছেন তাদের প্রতি অসম্মান করাটা ঠিক নয়। দলনেত্রীকে তিনি জানিয়েছেন দলের তরফে এই মুহূর্তে তার কাছে সবুজ সংকেত রয়েছে এবং তারপরেই তিনি সিদ্ধান্ত নেন তিনি পদত্যাগ করবেন। এবং এই মুহূর্তে পদত্যাগপত্র তিনি চেয়ারপারসন মালা রায়ের ঘরে তিনি দিয়ে আসলেন এবং তারপর সেখান থেকে নিজের ঘরে ঢুকলেন শেষবারের মতো এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বেরিয়ে যাবেন। এবং তার আমরা যেটা জানতে পারছি তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে কালীঘাটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। এই মুহূর্তে কিন্তু ফিরহাদ হাকিম তার যে চেয়ার সেই চেয়ারে তিনি আর বসলেন না, যেহেতু তিনি পদত্যাগ করে দিয়েছেন এবং সেই কথা তিনি নিজেই ঘোষণা করেছেন। এবং তাই নিজের চেয়ারে না বসে ফিরহাদ হাকিম তিনি বেরিয়ে আসছেন, হাত জোর করে তিনি বেরিয়ে আসছেন এবং কার্যত একটা ধস্তাধস্তির পরিস্থিতি তাকে তার এই পদত্যাগকে কেন্দ্র করে। ফিরহাদ হাকিমের চোখ কিন্তু চিকচিক করছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে মেয়র হিসেবে তিনি বলছিলেন যে তিনি অনেকগুলো কাজ করেছেন, অনেকগুলো কাজ তিনি করতে পারেননি। এই মুহূর্তে ফিরহাদ হাকিম পুরসভা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে হুড়োহুড়ি। পুরসভার কর্মী থেকে শুরু করে পুরসভার যারা আধিকারিক তারা কিন্তু প্রত্যেকে ভিড় জমিয়েছেন এবং ফিরহাদ হাকিম তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নেতাজির যে মূর্তি, নেতাজির মূর্তিতে প্রণাম করছেন, তিনি বেরিয়ে যাচ্ছেন এবং স্বাভাবিকভাবেই তাকে ঘিরে কিন্তু একটা হুড়োহুড়ি পরিস্থিতি এই মুহূর্তে। এবং ফিরহাদ হাকিম তিনি কিন্তু শেষবারের মতন মেয়রের পদে পদত্যাগ করে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। আমরা দেখলাম ফিরহাদ হাকিম তিনি জানালেন তার বেশ কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে, বেশ কিছু কাজও তিনি করেছেন এবং এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি বেরিয়ে যাচ্ছেন পুরসভা ছেড়ে। তার যে গাড়ি, ব্যক্তিগত গাড়ি, সেই গাড়ি, এবং এই মুহূর্তে তার গন্তব্য একেবারে কালীঘাট এমনটা কিন্তু আমরা জানতে পারছি। কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। বিধাননগরের পর এবার কলকাতা পুরসভাতেও ভাঙন, ইস্তফা দিলেন কলকাতা পুরসভার মেয়র। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, এখন সেটা সম্ভব হচ্ছে না। তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না, সেই চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার, সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, মানুষের প্রত্যাশা পূরণ করা। আমি এই চেয়ার আজকে খালি করে দেব। দলের তরফ থেকে আমি পারমিশন চেয়েছিলাম আমাদের নেত্রীর কাছে,
তিনি কয়েকদিন আগে আমায় বললেন যে সসম্মানে, আমি বলি যে আমি সসম্মানে চলে যেতে চাই, তার কারণ এই চেয়ারে বসে যে কাজটা আমি করেছি এখন চেয়ারের অমর্যাদা হচ্ছে। উনি আমাকে বললেন ঠিক আছে। মানে আপনি পৌরসভা কতটা প্রস্তুত, মেয়র ফিরহাদ হাকিম রাজীব নিশান দিলেন, কতটা প্রস্তুত আপনারা পৌরসভাকে সামলানোর জন্য? পুরো প্রস্তুত। গতকাল বিধাননগর আর আজ কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। বিধাননগরের পর কলকাতা পুরসভাতেও ভাঙন, ইস্তফা দিলেন কলকাতা পুরসভার মেয়র, আর পুরো বোর্ড ভেঙে দেওয়ার কাজ শুরু করলো প্রশাসন। মেয়রের যে সিদ্ধান্ত, এটা আমার মনে হয় না ভুল, কিন্তু এরা হওয়া উচিত ছিল না পরিষেবা নিয়ে, কেন এটা তো রাজনীতির জায়গা নয়, এটা পরিষেবা। কলকাতার মানুষকে পরিষেবা দেওয়া আমাদের উদ্দেশ্য। সেখানে আমার মনে হয় না এই নোংরা রাজনীতিটা করা উচিত হয়েছে। সরকার আসবে, সরকার চলে যাবে, কে সরকারে আসবে, কে পুরো বোর্ড গঠন করবে, 6 মাস পরে ঠিক হয়ে যেত। কিন্তু এত তাড়াতাড়ি পরিষেবা নিয়ে নোংরা রাজনীতি, এটা আমি 95 সাল থেকে কাউন্সিলর, আমি কোনোদিন দেখিনি। তাদেরকে যে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, আমি কাজ করতে পারছি না, আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাহলে আমি চেয়ারে বসে থাকবো কী করে? সেটাই কারণ। তার ইচ্ছাটা প্রকাশ করেছিল, যে ইচ্ছাটা আপনাদের কাছে প্রকাশ করেছেন, সেটা দলের কাছেও করেছে, যে আমি চেয়ারে বসে আছি, অত কিছু কাজ করতে পারছি না। আমার মনে ফ্রাস্ট্রেশন, দুঃখ তো থাকতেই পারে। জল্পনা একটা চলছিলই, তার কারণ এর আগেই কুণাল ঘোষ বলেছিলেন যে ফিরহাদ হাকিমের মেয়র পদে ইস্তফা নিয়ে অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই থেকে একটা জল্পনা তৈরি হয় যে কোনো সময় ইস্তফা দিতে চলেছেন ফিরহাদ হাকিম। আর সেই জল্পনা সত্যি করে আজই মেয়র পদ থেকে ইস্তফা দিলেন তিনি। এর আগে গতকালই আমরা জানি যে বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনিও ইস্তফা দিয়েছেন। আর মেয়রের ইস্তফার পরেই পুরো বোর্ড ভাঙার প্রক্রিয়া শুরু হলো। কি দিয়েছেন, কে বলেছেন কি আমরা জানি না, এর কথা তো উনি নিজেই ইস্তফা দিয়ে আগে চলে গেছেন। না হলে তো ফেরওয়েল দিতে, দেখুন আপনারা সবাই দেখুন, আমি মিষ্টি নিয়ে এসেছি, আর মিষ্টি খাওয়াতো আর ফেরওয়েল দিতাম। বললেন যে আমি কাজ করতে পারছিলাম। আমি প্রথমত বলি, আমি মেয়র পদত্যাগ করেছেন। তৃণমূলের লোকেরা যে পদত্যাগ করতে পারে, এতদিন যারা মলমূত্র ত্যাগ করতো না শরীরের ওজন কমে যাবে বলে, গত 4 তারিখ থেকে তারা যে হারে পদত্যাগ করছেন দেখে ভালো লাগলো যে এরা পদত্যাগও করতে জানে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কাজ করতে পারছেন না বলছেন মেয়র। কেন কাজ করতে পারছেন না? তার এমআইসিরা পদত্যাগ করছে বলে, তার বড় কমিটির চেয়ারম্যানরা পদত্যাগ করছে বলে, তার অ্যাকাউন্টস কমিটির মেম্বাররা পদত্যাগ করছে বলে, কাউন্সিলররা পরপর জেলে যাচ্ছে বলে তিনি বলছেন কাজ করতে পারছি না, আর চেয়ারম্যান বলছেন 19 তারিখ হাউস ডাকবো। এদের নিজেদেরই তো কোনো কোঅর্ডিনেশন নেই। যদি মেয়র বোঝেন যে উনি চালাতে পারছেন না, কাজ করতে পারছেন না, ওনার দম বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে চেয়ারম্যান 19 তারিখ হাউস ডাকবেন বলছেন কি করে? আগে তো নিজেদের মধ্যে তালমিল থাকা উচিত। আমার যেটা মনে হয়, মেয়র অত্যন্ত ধার্মিক মানুষ, তিনি অন্য ধর্মের লোককেও দাওয়াত দেন তার ধর্মে যাওয়ার জন্য। তাকে আমি বলবো, ঈশ্বরের নামে শপথ করে বলুন যে আপনাকে কালীঘাট থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়নি যে তুমি পথ ছাড়ো। আপনি বলুন আপনি 58 না আপনি ওই 18 দলে আছেন, আপনি 58 আছেন না 28 আছেন, আপনি বলুন আপনাকে ফোর্স করা হয়েছে কিনা। 2 দিন আগে থেকে ব্যান্ড বাজালেন যে আমি আর থাকবো না, পদত্যাগ করতে 2 দিন লেগে গেল। তার মাঝে অন্যজন সল্টলেকের মেয়র, তিনি পদত্যাগ করে বেরিয়ে চলে গেলেন মাইলেজ নিয়ে। এই সব নাটক। ভাবছে আমি যাতে ডিম না খাই, ওনার আর ডিম খাওয়ার ইচ্ছে নেই। যে কোনো দিন যে কোনো জায়গায় লোকে ডিমের ঝুড়ি নিয়ে হাজির হচ্ছে। ডিম যাতে না খেতে হয় তার জন্য একটা এসকেপ রুট, পালিয়ে যাওয়ার পথ। কিন্তু যা অপরাধ, যা দুর্নীতি,
যারাই করেছে, যে দুর্নীতি যারাই করেছে, তারা যদি ভাবে পদত্যাগ করে বা দুবার গঙ্গা জলে ডুব দিলে তারা ছাড়া পেয়ে যাবে, পাবে না। তারা ছাড়া পাবে না, অ্যারেস্ট হতেই হবে। আর মেয়রের যে পিএ কালী, তার মাধ্যমে মেয়র যে এখানে টাকা পয়সা পিওরলেস হসপিটালে হোটেলে ডেকে ডেকে টাকা খেয়েছে, সবাই জানে এটা। আর ইলেকশনের আগে স্যাংশন করেছে 200টা বাড়ি, তার মাধ্যমে ওই কালীর মাধ্যমে প্রচুর টাকা খেয়েছে। সে যেখানে সেখানে ওই টিমের খেতে পারে ওই ভয়েই রিজাইন করে, যার কোনো কারণে 8 বছরে কিছু করেনি। তো কি করেছে বলুন আপনারা? 8 বছরের মধ্যে কলকাতাটা কি সাজিয়েছে ওরা? ওটা বলেছিল লন্ডন বানিয়ে দেবো মমতা ব্যানার্জি। কোথায় লন্ডন হয়েছে? কোথায় লন্ডন হয়েছে আপনারা বলুন? কোনো জায়গায় কোনো লন্ডন হয়নি। আর শুধু ভয়ে, ওরা ভয়ে যে ওই অ্যারেস্ট না হয়ে যাক বা কোনো জায়গায় লোকেরা ওখানে জনগণ গিয়ে টিমের না মারে ওদের, সেই ভয়েই ওরা পালিয়ে বেড়াচ্ছে। আর ও তো সেট করে রেখেছে আগে থেকে যে আমি ওই 58 জনের সঙ্গে আছি না। কোথায় আমাদের এমএলএ আর কাউন্সিলর সজল ঘোষ বললেন যে 58-তে আনে 28-এ আছে জানা নেই, কোথায় আছে এখন, কে কোথায় আছে জানা নেই। সবাই ভয় পেয়ে চাইছে যে কোনোভাবে আমরা ওই গুটিয়ে নিই আর চলে যাই এখান থেকে। সেই গুটানো আর কোনো কারণে ও রিজাইন করেনি। আর আরও আগেও বলেছিল যে আমি দাওয়াতে ইসলাম, মিনি পাকিস্তান, ও তো সেটাই চেয়েছিল। ওরা ওই দলটা এটা চেয়েছিল যে বাংলাকে ওই মিনি পাকিস্তান করে দিই বা দাওয়াতে ইসলাম পুরোটা করে দিয়ে এটা, সেটা করতে পারেনি। জনগণ ভালো উত্তর দিয়েছে, পুরো বাংলার জনগণ। আমরা খুবই খুশি যে ওরা দাওয়াতে ইসলাম বা পাকিস্তান মিনি বাংলাদেশ করতে পারলো না এখানে। এবার আমরা খুব ভালো করে আমরা এই কলকাতাটাকে সাজাবো, বাংলাটাকে আমরা সাজাবো খুব ভালো করে। কি বলবো, বলেই দিল না ঢাল না তলোয়ার, কি মধু। নিধিরাম সর্দার 2018 থেকে নিয়ে 2026 পর্যন্ত কত বছর হয়, ঢাল আর তলোয়ার সব কিছু ছিল। আর কাজ কি হয়েছে ওটাও আপনারা দেখেছেন। এই সবে 1 মাসের মধ্যে ঢালও চলে গেল, তলোয়ারও চলে গেল। মেন উনি নিজেই বলতে পারছেন না কেন আমি এই পদত্যাগ করলাম। ঠিক এই যে সজলদা বললেন প্রেসারে আছে, ওনার মুখ দেখেও বোঝা যাচ্ছিল। কিন্তু যাওয়ার সময় সবাইকে প্রণাম করে, এই অত বছরে যাকে যাকে প্রণাম করার কাউকে প্রণাম করলেন না, কিন্তু যাওয়ার সময় প্রণাম করলেন। দেখুন উনি কারণ নিজেই বলেননি, মানে হচ্ছে যে প্রেসারে উনি এই পদত্যাগ করেছে। তা এই পদত্যাগ করেছেন, এরপরে যা সিস্টেমে যা কর্পোরেশনে, কেন কালকেই আমরা শুনেছি আমাদের চেয়ারপারসন যিনি ছিলেন কোর্টের আইন মানে কোর্টের অর্ডার দেখিয়ে আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি যে 19 তারিখে হাউস ডাকা হবে। ওর আগেই তো ধর করে চলে গেলেন, পদত্যাগ দিয়ে চলে গেলেন। এবার হাউস চেয়ারপারসন কাকে ডাকবেন কি ডাকবেন ওটা আগের ব্যাপার আছে। কিন্তু আজকে কলকাতা কর্পোরেশন বেঁচে গেল, না হলে আরো কয়েকদিন মেয়াদ ছিল, কি হতো না হতো। গেঞ্জি লুঙ্গির হাত থেকে পুরসভা বাজে। আমি জল জমা নিয়ে যে কাজ করেছিলাম, কি নিয়ে? জল জমা কলকাতা অনেকটা কমিয়েছিলাম, একটু করা বাকি ছিল, করতে পারি। একটু বৃষ্টি হলেই হাঁটু আপনি জল চলে আসে। উনি তো বলেছিলেন যে আমাকে কলকাতার মানুষকে বাঁচাতে দিল না বলে এসে এত কেঁদেছিলেন, তাতে জল জমে গেছিল। লোকে ভেনিসের সঙ্গে লাইন মিলিয়ে বলে জলে ডুবে যায়, কলকাতার এমন অবস্থা হয়। 3 রাজনীতিকদের বিরুদ্ধে নতুন করে তদন্ত চায় অভয়ার পরিবার। নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দের বিরুদ্ধে অভিযোগ অভয়ার পরিবারের। ফেডারেশনের প্রাক্তন সভাপতি সৌরভ বিশ্বাস তার এই গ্রেফতারের প্রসঙ্গে অভিনেতা জিতু কামাল কি বলেছেন শুনুন। তো ইন্ডাস্ট্রির লোকেরাই জানে যে কোথা থেকে কত টাকা নিয়ে কার্ড দেওয়া হতো। আর্টিস্টের সঙ্গে প্রডিউসারদের গন্ডগোল পাকিয়ে ফেডারেশনের সভাপতি এবং ইমফার সভাপতি তারা প্রডিউসারের কাছে টাকা চাইতেন, মিটিয়ে দেবো আর্টিস্টের সঙ্গে গন্ডগোল। আর্টিস্টকে ফোন করে ডেটটা দিয়ে দাও। তারা কি প্রোগ্রামার না তারা ডিরেক্টর যে তারা ডেট দেওয়ার কথা বলতেন? আমার সঙ্গে ঘটেছে। বহু ছবি আমার নামিয়ে দেওয়া হয়েছে, আমার অরণ্যের প্রাচীন প্রভাত ছবিটা নামিয়ে দেওয়া হয়েছে, এরকম বহু জয়ব্রতর ছবি নামিয়ে দেওয়া হয়েছে। মাইক্রোফোন কেড়ে নেওয়া হবে। একটা ফোরামের মিটিংয়ে কেউ বলছে এবং সেই বলার মধ্যে যদি
একটুখানি আভাস পাওয়া যায় যে এটা সৌরভ বিশ্বাসের আগেনস্টে চলে যেতে পারে বা তৃণমূলের আগেনস্টে চলে যেতে পারে। ওই কথাটা মাইক্রোফোনটা কেড়ে নিত, তারা উত্তর দেবেন না আজকে। তারা তো আপনার ফোরামের মেম্বার, তারা অন্য গিল্ডের মেম্বার। মানে এরকম অহরহ প্রচুর ঘটনা রয়েছে। আমি তো টাকা চাওয়ার ঘটনা বললাম যে আমি ওই প্রডিউসারের সঙ্গে আর্টিস্টের একটা সূক্ষ্ম গন্ডগোল করে, এবার আর্টিস্টের সঙ্গে ডেট নিয়ে সমস্যা হবে, কিছু হবে, এবার দুজনকে দুপক্ষকে দূরে রেখে যত দূরত্ব তৈরি করানো যায় প্রডিউসারের থেকে তত টাকা ও ইয়ে করবে, যখন ওই কাছাকাছি আনতে চাইবে বলেছে করতো। সৌরভবাবু প্রিয়াদির নাম করে বলেছিলেন, প্রিয়াদি সৌরভবাবুর নাম করে বলেছেন এ চাইছে ও চাইছে, প্রডিউসারের কাছে বলেছিলেন প্রিয়াদি টাকা চাইছে, টাকা চাওয়াচাই হয়েছে। একাধিক অভিযোগের প্রেক্ষিতে গতকাল রাতে স্বরূপ বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে। আর আজ আলিপুর আদালত চত্বরে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন বিজেপি সেলের আইনজীবী। এটা হওয়ারই ছিল। গত 15 বছর ধরে এরা বিভিন্ন লোককে অত্যাচার করেছে, কেউ মুখ খুলতে পারেনি, মুখ খুললে তাকে মরে যেত, তার বাড়ির ফ্যামিলি নিয়ে কিছু প্রবলেম হয়ে যেত। অত্যাচার, মেয়েদের প্রতি মেয়েদের ব্ল্যাকমেলিং করা, সিনেমা আর্টিস্টদের ব্ল্যাকমেলিং করা, আরো কমপ্লেন আসবে, আপনি দেখবেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে শেষ করার পিছনে স্বরূপ বিশ্বাস হচ্ছে অন্যতম কারিগর। সুতরাং তার আজ যে পরিস্থিতি, এটা তার স্বাভাবিক ছিল এবং তার বিরুদ্ধে তোলাবাজি, প্রমোটারি, মানে কি অভিযোগ নেই। অন্য অনেক অভিযোগ রয়েছে। আমার নিজের ক্লায়েন্টই ছিল, তাদের হচ্ছে কাজ পেতে গেলে তাদের সঙ্গে শর্ত দেওয়া হতো যে আমার সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে বা তাকে নির্দিষ্ট জায়গায় যেতে হবে, তাকে খুশি করতে হবে। সেই ত্রাসটা যারা করতে পারতো না, তারা ফিল্মে কাজ পেত না, তাদের জন্য তারা সাইড কর্নার হয়ে গেছিল। এর মাথা হচ্ছে স্বরূপ বিশ্বাস। যে পদলেহন করবে স্বরূপ বিশ্বাসে সে কাজ পাবে, তাছাড়া আর কেউ কাজ পাবে না। ডিরেক্টর প্রডিউসাররা তার ভয় থাকতো, কত সিনেমা তৈরি হয়ে গিয়ে রিলিজ হতে দেয়নি খালি এই স্বরূপ বিশ্বাসের জন্য। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গতকাল রাতেই পুলিশ গ্রেফতার করে। একাধিক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, আর আজ তাকে আদালতে তোলা হলে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, দেখো 14 দিনের পুলিশ হেফাজতের জন্য যারা যিনি সরকার পক্ষের আইনজীবী ছিলেন তিনি আবেদন জানিয়েছিলেন এবং পুলিশ আধিকারিকরা আগেও বলেছিলেন তারা ফুল টার্ম পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার জানাবেন স্বরূপ বিশ্বাসের। দুপক্ষের বক্তব্য শোনার পর আলিপুর আদালতের ম্যাজিস্ট্রেট তিনি অর্ডার হোল্ড করে দেন। কিছুক্ষণ আগে যে নির্দেশ তিনি দিয়েছেন 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। গতকাল রাত 10টায় তাকে গ্রেফতার করা হয়। একাধিক জামিন অযোগ্য দ্বারা তার বিরুদ্ধে মামলাও রুজু হয়। আর রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা এক মহিলা তার করা অভিযোগের প্রেক্ষিতেই এফআইআর রেজিস্টার্ড হয় এবং কিছুক্ষণ আগে যে রায় নির্দিষ্ট জানা যাচ্ছে আলিপুর আদালতের তরফে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।